অনার্স চতুর্থ বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আমরা জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি এই কোর্সটি পড়ছিলাম। কোর্স কোড 24-31-03। এই কোর্সে আমরা বেশ অনেকগুলো চ্যাপ্টার শেষ করেছি। এর দুটো ভাগ ছিল, একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে বায়োটেকনোলজি। তো আমরা বায়োটেকনোলজি এই চ্যাপ্টারটা পড়ছিলাম। এই পার্টের ভেতরে আমি চেষ্টা করছি একটু সিরিয়ালি চ্যাপ্টারগুলো না পড়িয়ে যেগুলা বেশি ইম্পর্টেন্ট বা তোমাদের বুঝতে হবে বেশি, সেই চ্যাপ্টারগুলো আগে শুরু করার জন্য সেই ধারাবাহিকতায় আজকে আমরা সপ্তম অধ্যায় দেখব। সপ্তম অধ্যায়ে আমাদের নাম ইস্ট ক্লোনিং এবং এর পাঠের বিষয়বস্তু হচ্ছে ইস্ট ক্লোনিং। তো ইস্ট কী জিনিস এই কথাটা বললে হয়তো তোমাদের নতুন মনে হতে পারে। আরও সহজ ভাষায় যদি আমরা বলি ছত্রাক, এইটাই হচ্ছে ইস্ট। তো এই ইস্টকে কেন ক্লোনিং করব? আমরা তো এতদিন পড়ে আসছি যে ব্যাকটেরিয়াল ক্লোনিং। তো সেক্ষেত্রে দেখা কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলোকে ইমপ্রুভ করে ইস্টকে ক্লোনিং করা হয়ে থাকে। সাধারণত হয় কি, ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক বা আদিকোষী যে জীবগুলা সেগুলোর ভেতরে মাল্টিপ্লাই করতে পারলেও ইউক্যারিওটসে ক্লোনিং করার মতন ক্ষমতা তাদের থাকে না, সেই সিকোয়েন্সগুলো তাদের থাকে না। বাট ইস্ট যে ইউক্যারিওটস হিসাবে তাকে ব্যবহার করা যায় এবং ইউক্যারিওটসের মধ্যে খুব সহজেই সে ক্লোনিং ভেক্টর হিসাবে ব্যবহৃত হতে পারে দেখেই আমরা এই চ্যাপ্টারটা এখন দেখব। অলরেডি কিছুটা পার্ট হয়তো তোমরা ক্লোনিং ভেক্টর, এক্সপ্রেশন ভেক্টর যখন পড়িয়েছি তখন ওখানে কিছুটা পড়েছো, এখন একটু বেশি পড়বো আমরা এই ইস্ট ক্লোনিংয়ের ভেতরে। তো প্রথমেই আসি হচ্ছে ইস্টের বৈশিষ্ট্য। ইস্ট হচ্ছে একটা মৃতজীবী ছত্রাক এবং অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর এই ছত্রাকটা। এটা এককোষী, গোলাকার, ডিম্বাকার বা বর্ণহীন যে কোনো রকমের হতে পারে, বিভিন্ন কালারের, শেপের হতে পারে। আমরা ইস্ট মানে খুবই পরিচিত, হয়তো বা আমরা আশেপাশে অনেক দেখি, বুঝি না যে এইটাই ইস্ট বা এইটাই ছত্রাক। এটা একটা ইস্টের গঠন। এখানে দেখতে অনেকটা ডিম্বাকার, তোমাদের কাছে মনে হতে পারে ডিম্বাকার, তো মনে হচ্ছে না, মাথায় আবার কেমন। এই অংশটুকু আসলে এদের বার্ড, এই অংশটুকু এজন্য, বাট এইটুকু যদি তুমি ধরো তাহলে এটা কিন্তু প্রকৃতপক্ষে ডিম্বাকার বা গোলাকার। তো তৃতীয় যেটা, দৈর্ঘ্যে 6 থেকে 8 মাইক্রন এবং ব্যাস হচ্ছে 3 থেকে 5 মাইক্রন। এর কোষ প্রাচীর পুরু দ্বিস্তর বিশিষ্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার ইস্টের ক্ষেত্রে। ইস্টের কিন্তু কোষ প্রাচীর আছে এবং এটা দ্বিস্তর বিশিষ্ট। কোষ প্রাচীর কেন বলছি? কারণ যেহেতু এদের ভেতরে আমার ভেক্টরকে ঢোকানো বা সেটাকে ম্যানিপুলেট করার জন্য লাগে, যার কারণে এই কোষ প্রাচীর এখানে খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে থাকে। এই ছবিটাতে যদি আমরা দেখি, এখানে দেখো এই হালকা গ্রিন কালারের যে অংশটা, এটা মূলত এদের কোষ প্রাচীর এবং এখানে দুটো পর্দা, একটা আর ভেতরের দিকে একটা, দুইটা পর্দা থাকে। তাহলে এটা হচ্ছে এদের সেল ওয়াল। এরপরে আমরা যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে কোষের কেন্দ্রে বৃহৎ গহ্বর এবং সাইটোপ্লাজমটা এদের দানাদার। এইটা হচ্ছে এদের নিউক্লিয়াস আর এইগুলো হচ্ছে এদের কোষ গহ্বর। তাহলে এদের কোষ গহ্বর এবং সাইটোপ্লাজমের মধ্যে দানাদার অবস্থান থাকে। এদের যে সঞ্চিত খাদ্য, এগুলো মূলত গ্লাইকোজেন, চর্বিবিন্দু, ভলিউটিন দানা, এই নামে এরা পরিচিত। এদের বললামই তো অগ্রপ্রান্তে নিউক্লিয়াস, আর এদের ক্রোমোজোম সংখ্যা, বিশেষ করে স্যাকারোমাইসিস যেই স্পিসিসটা আছে তার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16। এর ভেতরে 50 থেকে 100টি পর্যন্ত প্লাজমিড পাওয়া যায়। দ্বিবিভাজন বা বার্ডিং, অযৌন জনন, দ্বিবিভাজন বা বার্ডিং প্রক্রিয়ায় হচ্ছে তাদের অযৌন জনন হয়, আর যৌন প্রক্রিয়ায় তাদের অ্যাস্কোরেণু তৈরি হয়, যেখানে 4 থেকে 8টি রেণু তারা তৈরি করে থাকে। আর এদের যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের মধ্যে দেখো যে গোলগি বস্তু, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, এ ধরনের উপাদানগুলো এদের ভেতরে দেখা যায়। আর গাজন প্রক্রিয়ায় ফার্মেন্টেশন, সহজ কথায় তোমরা যেটা বুঝো, এই প্রক্রিয়ায় এবং প্রোব হিসাবে জেনেটিক ম্যাপ তৈরিতে এর বহুল ব্যবহার করা হয়ে থাকে এবং ফার্মেন্টেশন প্রক্রিয়ায় এর ব্যবহার সব থেকে বেশি হয়ে থাকে।
এরপরে আমরা দেখি ইস্টের ব্যবহার। ইস্টের ব্যবহারে গাজন, এই যে ফার্মেন্টেশন যেটা আমি প্রথমেই লাস্টে বলে আসলাম তোমাকে, তো সেটাই হচ্ছে গাজন বাংলায় বললে। এখানে জাইমেস নামক এক ধরনের এনজাইমের উপস্থিতির জন্য ইস্ট শর্করাকে ভেঙে ফেলে, ভেঙে এরা অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং চোলাই কারখানায় মদ তৈরিতে সাধারণত এই ইস্টের ব্যবহার হয়ে থাকে। ইস্টের মূলত অ্যালকোহল যেই অংশটা আমি বললাম, ইথাইল অ্যালকোহল বা অ্যালকোহল ধরনের উপাদান তৈরি করে, যেটাই মূলত মদ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে বেকারি শিল্পে। বেকারি শিল্পেতে তো মানে এই ইস্ট ছাড়া এর কোনো ব্যবহার সম্ভবই না। যেমন এই যে এই ছবিটা যদি দেখো, এখানে দেখো এটা কিন্তু ইস্ট, এই এই ফর্মে কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় ইস্টে। এবং আমরা পাউরুটি তৈরি বলো, কেক তৈরি বলো, বেকারির যে বিভিন্ন খাবার দাবার, এগুলাকে ফোলানোর জন্য মূলত হচ্ছে এই ইস্টটাকে ব্যবহার করা হয়। এই যে বেকারির যে ধরনের ব্রেডগুলা থাকে, মূলত সেই ধরনের জিনিসগুলোকে ফোলানোর জন্য ইস্ট ব্যবহার করা হয়। যে এভাবে রেখে দিলে এটা কিন্তু অল্প একটু ফুলে এরকম সাইজ হয়ে যায়। যারা একটু পাউরুটি কেক এই ধরনের জিনিস বানাতে পছন্দ করো, তারা নিশ্চয়ই এর ব্যবহার খুব ভালোভাবেই বুঝতে পারছো। শিল্প প্রতিষ্ঠান বা শিল্প কারখানায় এর ব্যবহার হচ্ছে বিভিন্ন ধরনের, এই যে আমরা বললাম ফার্মেন্টেশন যে প্রক্রিয়াটায়, এই প্রক্রিয়ায় মূলত ইথাইল অ্যালকোহল, বিটাইন অ্যালকোহল, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এরকম বিভিন্ন ধরনের কেমিক্যাল উৎপাদন করে থাকে, যেগুলো শিল্পে বিভিন্ন ধরনের শিল্পের যে শিল্প প্রতিষ্ঠানে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই যে বিভিন্ন ধরনের যে অ্যালকোহল টাইপের উপাদান, সেগুলো তৈরি করা হয়ে থাকে। সিরাপ তৈরি, সিরাপ মূলত এটা ইনভার্টেস যে এনজাইম থাকে, এই এনজাইমটাকে ব্যবহার করে এই সিরাপটা ব্যবহার করা হয় এবং এটা খাবার হিসাবে ডাইজেশনের জন্য বা অন্য বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে কেক তৈরিতে, যেটা বেকারিতে তো বললামই, এটা ছাড়াও কিন্তু উন্নত ধরনের কেক তৈরিতে এই ইস্টের ব্যবহার রয়েছে। তারপরে ভিটামিন ও এনজাইম তৈরি, এই যে এনজাইম তো অলরেডি তো বললামই যে ইনভার্টেস এনজাইমের ব্যবহার, জাইমেস এনজাইমের ব্যবহার। এটা ছাড়াও এখানে এই যে ভিটা হার্ব, এটা কিন্তু কোনো প্রমোশনাল ছবি না, জাস্ট আমি দেখানোর জন্য এটা দেখাচ্ছি তোমাদের। সেটা হচ্ছে এই ইস্ট থেকে কিন্তু এরকম ধরনের ভিটামিনও পাওয়া যায়। সুগন্ধি তৈরিতে হচ্ছে যেরকম আমরা যে কোকো বিনের যে বীজের যে সুগন্ধ করার জন্য বা এরকম বিভিন্ন ধরনের পারফিউমের কিছুটা হলেও এটা ব্যবহার করা, খুব বেশি না। আচ্ছা, তারপর পরিবেশের পূর্বাভাস, এইটা কিভাবে আমরা বায়োসেন্সর চ্যাপ্টারটা যেহেতু পড়েছি, তাহলে আমরা জানি যে বায়োসেন্সর কোনো জিনিসের উপস্থিতি নির্ণয় করতে পারে। ঠিক তেমনই পরিবেশে কোনো জিনিসের বা কোনো উপাদানের উপস্থিতি আছে কি নাই, এই ছত্রাকের উপস্থিতি বা সেখানে তার অ্যাক্টিভিটিস বলে দিতে পারে সেই উপাদানের উপস্থিতি। যে বায়োসেন্সর হিসাবে এখানে ছত্রাককে ব্যবহার করা যেতে পারে, তাহলে সে এটাকে দেখাতে পারে যে এর গ্রোথ ভেরিয়েবিলিটি, মানে এই ছত্রাকটার ভেতরে যদি বায়োসেন্সর আমরা ব্যবহার করি, তাহলে এর গ্রোথ কেমন হবে সেটার উপরে ডিপেন্ড করে আমরা মূলত পরিবেশের পূর্বাভাসটা পেয়ে থাকি। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে, যেটাই যে আমরা শুরুতে বললাম ইস্ট ক্লোনিং যে বিষয়টা, মূলত সেটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে এর ব্যবহার। এরকে প্লাজমিড হিসাবে এবং এর ভেতরে ক্রোমোজোম হিসাবেও এটাকে ব্যবহার করা হয়ে থাকে। প্লাজমিড ইয়াক ভেক্টর যেটা, সেটা মূলত ব্যবহার করা হয়ে থাকে। এখন আসি ভেক্টর হিসাবে এর যে ব্যবহারটা, এটা আমরা যদি দেখি তাহলে 5 ধরনের ক্লোনিং ভেক্টর হিসাবে বা প্লাজমিড ভেক্টর হিসাবে ব্যবহার করা হয়। ওয়াইআইপি, তো ওয়াইআইপি এর পূর্ণরূপ হচ্ছে ইস্ট ইন্টিগ্রেটিভ প্লাজমিড। আমি ডিটেলসে প্রত্যেকটায় আসবো, তার আগে আমরা একটু সংক্ষেপে এগুলো দেখে নিই নামগুলা। তাহলে ওয়াই মানেই হচ্ছে ইস্ট আর পি মানেই হচ্ছে প্লাজমিড, এই দুটো অংশ ফিক্সড, শুধু মাঝখানের অংশটায় চেঞ্জ হবে। ইন্টিগ্রেটিভ শব্দের অর্থ কি? ইন্টিগ্রেশন মানে বিবর্ধন করা, বর্ধিত করা, বাড়ানো, এরকম যে বিষয়টা, সেটাই হচ্ছে মূলত ইন্টিগ্রেটিভ প্লাজমিড। আর ওয়াইএপি এটা হচ্ছে ইস্ট এপিজোমাল প্লাজমিড, আমি আসছি নেক্সটে। তারপরে ওয়াইআরপি ইস্ট রেপ্লিকেটিং প্লাজমিড, ওয়াইসিপি ইস্ট সেন্টোমেরিক
মানে সেন্ট্রোমিয়ার থাকবে এরকম প্লাজমিড, আর হচ্ছে ওয়াইএলপি যেটাকে বলা হচ্ছে ইস্ট লিনিয়ার প্লাজমিড। এগুলো হচ্ছে ক্লোনিং ভেক্টর হিসাবে, যেগুলো এর ভেতরে শাটল ভেক্টর হিসাবে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে, তবে মূলত ক্লোনিং ভেক্টর হিসাবে এদেরকে বেশি ব্যবহার করা হয়। তো ইস্ট ইন্টিগ্রেটিভ প্লাজমিড যেটা, সেটা কেমন? এটা একটা ইস্ট ইন্টিগ্রেটিভ প্লাজমিড। এই প্লাজমিডের ভেতরে মূলত এটা মার্কার, ইস্ট মার্কার দ্বারা এর গঠন, তবে এর মানে মূল বিষয় অন্য যে চারটা আছে তার থেকে এর মূল পার্থক্যটা হচ্ছে এর কোনো ওরি অংশ থাকে না। এখন ওরি অংশটা কি? ওরি হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, অর্থাৎ ওই অংশটা থাকলে সে রেপ্লিকেশন ঘটাতে সক্ষম। যেহেতু এই ইন্টিগ্রেটিভ যেই প্লাজমিডটাও ইস্টের, এর কোনো ওরি অংশ থাকে না, সেজন্য সে স্বতন্ত্রভাবে রেপ্লিকেশন করতে পারে না। এ শুধুমাত্র ইস্টের ক্রোমোজোমের সাথে যখন সংযুক্ত অবস্থায় থাকে তখনই এর রেপ্লিকেশনটা সম্ভব, তার আগে এলে রেপ্লিকেশন করতে পারে না। ওরিবিহীন, যেটা আমি অলরেডি বলেছি, ক্রোমোজোমের সমন্বয় ছাড়া এর অনুলিপন সম্ভব নয়, অর্থাৎ এটা ক্রসিং ওভারের মাধ্যমে ইস্ট ক্রোমোজোমের সাথে সংযুক্ত হয়ে যখন ইস্টের ক্রোমোজোমটা রেপ্লিকেশন করে তখন তার সাথে সাথে এই অংশেরও রেপ্লিকেশন হয়। ক্রসিং ওভারের মাধ্যমে ট্রান্সফরমেশন, যেটা অলরেডি আমি বললাম যে কিভাবে এর স্থানান্তর হয়ে থাকে, এবং এটা অত্যন্ত অস্থায়ী একটা অত্যন্ত স্থিতিশীল একটা প্লাজমিড। এরপরে আসি আমরা হচ্ছে ওয়াইইপি, যেটা আমাদের হচ্ছে ইস্ট এপিসোমাল প্লাজমিড। এখানে তোমরা যদি ছবিটাতে দেখো, আগের ছবিটাতে আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে আসলে এগুলো তো ব্যাকটেরিয়াল যে প্লাজমিডটা থাকে তার সাথে কিছু কম্বিনেশন বা কিছু ইমপ্রুভমেন্টের মাধ্যমে এই ধরনের প্লাজমিডগুলো তৈরি করা হয়। তো এক্ষেত্রে কালারগুলো একটু মাথায় রাখো, তাহলে তোমরা বুঝবে। সেটা হচ্ছে যে এখানে গ্রিন কালারের সাথে একটু রেডিশ কালার, যে এই দুটো কালার, এটা মূলত হচ্ছে PBr3TT এর যেই গঠনটা, মূলত সেই গঠন এখানে দেখবা। এই নীল কালারের অংশগুলা হচ্ছে ইস্টের যেই ক্রোমোজোমটা, তার যে ডিএনএটা, তার গঠন এখানে দেখা গিয়েছে। ইস্টের যে 2 মাইক্রোমিটার সার্কুলার প্লাজমিড থাকে, ক্রোমোজোম না, 2 মাইক্রোমিটার যে সার্কুলার প্লাজমিড থাকে তার গঠন এখানে থাকে। আর এই গোলাপি অংশটা মূলত হচ্ছে ইস্টের যে নিজস্ব ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের গঠনে থাকে। তো এক্ষেত্রে আমরা আগেরটাও কিন্তু ওরকমই ছিল। তো ইস্টের 2 মাইক্রোমিটার যে প্লাজমিড তার ন্যায় এর গঠনটা, এখানে ওরি অংশও থাকবে এবং রেপ্লিকেশন যে জিনটা সেটাও থাকবে। ক্রোমোজোমের সমন্বয় যেহেতু এর অরি অংশ থাকে, যার কারণে ক্রোমোজোমের সাথে সমন্বয় না করে এর রেপ্লিকেশন করতে সক্ষম। এর ট্রান্সফরমেশন ক্ষমতাটা অনেক উন্নত থাকে এবং অনেক সংখ্যায় পাওয়া যায়, এবং এর স্থায়িত্ব মাঝারি ধরনের। ওয়াইআরপি, এইটাকে বলা হচ্ছে ইস্ট রেপ্লিকেটিং প্লাজমিড। এইটার ক্ষেত্রে যেটা হয়, এই ছবিটা আমরা যদি দেখি তাহলে তো আমরা অলরেডি শিখেছি যে গ্রিন কালার, এই কালার, এগুলো হচ্ছে প্লাজমিড PBr322 থেকে আসছে। এটা হচ্ছে 2 মাইক্রোমিটার সার্কুলার যে ডিএনএ থাকে ইস্টের, সেটা থেকে আসছে। এরকম যে বৈশিষ্ট্যগুলা সেগুলো তো থাকবেই, এবং এর অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে স্বতন্ত্র অনুলিপন পদ্ধতি থাকে এবং অটোনোমাসলি রেপ্লিকেটিং সিস্টেম এর ভেতরে কাজ করে। তো মানে এটার ক্ষেত্রে যেটা হয় যে এই অংশটা উপস্থিত থাকার জন্য এর যে কোনো ধরনের মানে তার কপি হলেই, কোষটার কপি হলেই সে অটোমেটিক্যালি নিজে নিজে কপি তৈরি করতে পারে এবং অনেক সংখ্যক তৈরি করতে পারে কপি। এদের ক্রসিং ওভার প্রক্রিয়ায় ট্রান্সফরমেশন ঘটে। এরা উচ্চ ট্রান্সফরমেশন ক্ষমতা সম্পন্ন, অধিক সংখ্যক কপি এবং অত্যন্ত অস্থিতিশীল, কারণ কপি তৈরি করা তো প্রচুর, এর জন্য খুব স্থিতিশীল, অনেক স্থায়ী সময় ধরে যে থাকবে তা না, খুব দ্রুত এরা কপি তৈরি করে চেঞ্জ হয়ে যায়। ইস্ট সেন্টোমেরিক প্লাজমিড, এখানে যদি দেখো তাহলে এইটার যেটা মূল বিষয় সেটা হচ্ছে CEN, যেটাকে বলা হচ্ছে সেন্টোমিয়ার। অর্থাৎ আমরা প্লাজমিড এতদিন পরে আসছে, কোথাও কিন্তু সেন্টোমিয়ার কথাটা শুনি নাই, কিন্তু এখানকার যেই বিষয়টা সেটা হচ্ছে এটা এর ভেতরে সেন্টোমিয়ার থাকে, লাইক এ
ক্রোমোজোম। ক্রোমোজোমের যেমন একটা সেন্ট্রোমিয়ার থাকে, এর ভেতরে সেই সেন্ট্রোমিয়ার অংশটা থাকে। আর অন্য বৈশিষ্ট্যগুলো তো থাকবেই, যেমন স্বতন্ত্র অনুলিপন পদ্ধতি আছে, অটোনোমাসলি রেপ্লিকেটিং সিস্টেম, যার কারণে এর ভেতরে থাকে সেন্ট্রোমিয়ার সমৃদ্ধ এবং প্রকৃত ক্রোমোজোমের মতন বিভাজন সেগ্রিগেশন করতে সক্ষম হয় সেন্ট্রোমিয়ার থাকার কারণে। এরও উচ্চ ট্রান্সফরমেশন ক্ষমতা আছে, একটাই কপি থাকে এবং এটা অনেক স্থিতিশীল থাকে। এবার ওয়াইএলপি ইস্ট লিনিয়ার প্লাজমিড। তো এটার ক্ষেত্রে যেটা হয়, এতক্ষণ আমরা সার্কুলার দেখে আসছি, এটা সার্কুলার থাকে না, এটা কেমন থাকে, লিনিয়ার থাকে। এবং এর ক্ষেত্রে এটা রৈখিক ভেক্টর, এরও অটোনোমাসলি রেপ্লিকেটিং সিস্টেম থাকে। এই যে আগের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তো থাকবেই। ক্রসিং ওভার প্রক্রিয়ায় ট্রান্সফরমেশন ঘটে এবং উচ্চ ট্রান্সফরমেশন ক্ষমতা সম্পন্ন, অধিক সংখ্যক কপি এবং অত্যন্ত, এই যে যাদের কপিটা বেশি থাকে মূলত তারাই অস্থিতিশীল হয়ে থাকে। এরপরে আমরা যেটা দেখব, ইয়াক। ইয়াক হচ্ছে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ইয়াকও বলা হয়। এই অংশটা তোমরা যেহেতু ক্লোনিং ভেক্টরের ওইখানে পড়েছো, এই জন্য আমি খুব ডিটেলসে এখানে কিছু দেখাবো না। ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এটা হচ্ছে একটা ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমের ছবি। মূলত এখানে কি, সেন্ট্রোমিয়ার তো আমরা আগে দেখেছি, আগের যেই আমরা ওয়াইসিপি, এখানে ওই ফিচার যেগুলো ছিল সেগুলোর সাথে সাথে আরেকটা বিষয় যেটা থাকবে, টেলোমিয়ার। অর্থাৎ সেন্ট্রোমিয়ারও থাকবে, টেলোমিয়ারও থাকবে। তখনই এটাকে আমরা একটা ক্রোমোজোমের মতন দেখব। এবং এই অংশ থেকে যখন কেটে পড়ে যায় তখন কি হয়, এটা লম্বা হয়ে যায়, দুই প্রান্তে টেলোমিয়ার থাকে এবং মাঝখানে অন্য অন্য অংশগুলা পাওয়া যায়। তো এটা মূলত রৈখিক বা গোলাকার ভেক্টর হতে পারে এবং সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার সমৃদ্ধ, যার কারণে এটাকে কৃত্রিম ক্রোমোজোমের মতন মনে হয় এবং এটা স্থিতিশীল। এরপরে আসি শাটল ভেক্টর। শাটল ভেক্টরের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব, যে আমরা আগেও পড়েছি, এজন্য আমি খুব ডিটেলসে যাব না, তারপর একটু না বললেই না। সেটা হচ্ছে শাটল ভেক্টর একাধিক ধরনের জীবে অনুলিপন ক্ষম। অর্থাৎ একটা ভেক্টরকে যখন আমি প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস দুই ধরনের জীবের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো, তখন এই ধরনের ভেক্টরকে আমরা শাটল ভেক্টর বলে থাকি। তো এই ইস্টের যেই ভেক্টরগুলা থাকে, মানে প্লাজমিডগুলা থাকে, মূলত এরা শাটল ভেক্টর হিসেবে ব্যবহার করা যায়। তার কারণটা হচ্ছে যে যেহেতু PBr322 থেকে এদের অরিজিন থাকে, কিছু অংশ থাকে, যার কারণে এরা ওই অরিজিন অফ রেপ্লিকেশন দুটোই থাকে, ইস্টের অরিজিন অফ রেপ্লিকেশন থাকে, আবার ব্যাকটেরিয়ার অরিজিন অফ রেপ্লিকেশন থাকে, যার কারণে খুব সহজে ব্যাকটেরিয়াতেও সে গ্রো করতে পারে, আবার ইউক্যারিওটসের, যেহেতু ইস্ট ইউক্যারিওটস, যার কারণে ইউক্যারিওটসেও সে রেপ্লিকেট করতে সক্ষম হয়। এবং এ ধরনের ক্ষেত্রে এদের উপস্থিতি মার্কার দিয়ে, যেহেতু ইস্টেও আমি লিউ2 জিনের মাধ্যমে এদের মার্কারের সাহায্যে আইডেন্টিফাই করতে পারি, আবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যাম্পিসিলিন বা টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স কিনা এ ধরনের বিষয়গুলোকে দিয়েও আমি কাজ করতে পারি। আর এই ধরনের ভেক্টরগুলো যেহেতু আয়তনে ছোট এবং খুব সহজেই ক্লোন করা যায়, আবার হচ্ছে প্রয়োজনীয় সংখ্যক ভেক্টর খুব সহজেই পাওয়া যায়, এরা নন প্যাথোজেনিক হয়ে থাকে, যেন সর্বজন বিদিত বা এগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে শাটল ভেক্টর হচ্ছে একাধিক জীবে অনুলিপন, ইস্ট এবং ব্যাকটেরিয়া দুই ধরনের কোষে এরা অনুলিপন করতে সক্ষম। এটা একটা শাটল ভেক্টর। শাটল ভেক্টর আমি অলরেডি পড়িয়েছি, এজন্য এখানে এইগুলো সম্পর্কে ডিটেলস বলছি না। এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের যতটুকু অংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছ, বইয়ের সাথে আরেকটু মিলাবে। এখানে আমি মূলত যে অংশগুলো তোমাদের বেশি আসে সেই অংশটাকে বেশি হাইলাইট করার চেষ্টা করেছি। তোমরা পড়লেই সহজে বুঝতে পারবে। ভালো থাকবে। নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।